আর কোনো পাপীর স্পর্শে তোমাকে আসতে দিব না সুইটহার্ট। আই সোয়ার এই হাতেই আরিয়ানের নিঃশ্বাস বন্ধ করব যদি তোমাকে ছুতে চাই। ফোনে আবারও নোটিফিকেশন এলো। সিরাজ ফোনটা নিয়ে ছুঁড়ে মারতে যেতেই তার চোখ আটকে গেল স্ক্রিনে। স্ক্রিনে তখন নতুন টেক্সট ঝলমল করছে। ঈশিতা নামটা জলজল করছে ইনবক্সে। সিরাজ ভ্রুকুচকে মেসেজ খুলল। খান সাহেব ছাদে যান, আমি আসছি। সুমু। টেক্সটটা পড়েই সিরাজ আর এক মুহূর্তও দেরি করলো না। কোনো দিকে না তাকিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা ছাদে চলে গেল। প্রায় 10 মিনিট ধরে ছাদে দাঁড়িয়ে আছে সিরাজ। সুমু এখনো আসেনি। 5 মিনিট পরে ছাদের দরজায় হালকা শব্দ হলো। সিরাজ পেছন ঘুরে তাকালো। দেখলো ধীর পায়ে এগিয়ে আসছে তার প্রেয়সী। ঠোঁটে মিষ্টি হাসি। পরনে আট পরে করে লাল পাড়ের সাদা শাড়ি। শাড়ির আঁচল অনেকটা ছেড়ে দেওয়া, যার ফলে ছাদের মেঝেতে শাড়ির আঁচল বিছিয়ে আছে। কোমরের নিচ সমান চুলগুলো মাঝখানে সিতি করে খুলে রাখা। কানের নিচে চুলের সাথে টকটকে 3টা লাল গোলাপ আর জিপসোফিলা ফুল লাগানো। 2 হাতে আর পায়ে আলতা আর চন্দন। বাঁ হাতে বেলে ফুলের গাছরা। কপালের মাঝখানে ছোট্ট একটা কালো টিপ। চোখে মোটা করে গাঢ় কাজল। কোমরে সিম্পল স্টোনের বিছা। হাতে কানে গলায় সিম্পল সব অর্নামেন্টস। 2 পায়ে নুপুর। সব মিলিয়ে সুমুর সৌন্দর্য লক্ষ কোটি গুণ বৃদ্ধি পেয়েছে। সুমুকে এমন সাজে দেখে সিরাজ কিছুক্ষণ একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যেন চোখের পলক ফেলার সাহসও হারিয়ে ফেলেছে সে। বুকের ভেতরটা কেমন চাপা কেঁপে উঠছে তার। গলা শুকিয়ে গেছে, শব্দটা হারিয়ে গেছে। সিরাজের চোখ নামে সুমুর শাড়ির আঁচলে। হাওয়ায় দুলছে আঁচল। ছাদের মেঝেতে সাদা কাপড়ের ঢেউ। লাল পাড়ের অংশগুলো এক একটা দাগ কেটে যাচ্ছে সিরাজের বুকে। তার চোখ আটকে সুমুর খোলা চুলের পাশে গুজে রাখা টকটকে লাল গোলাপগুলোয়। সেই ফুলের গন্ধ যেন ছাদ পেরিয়ে সিরাজের শ্বাসে ঢুকে বুকের ভিতরে ছড়িয়ে পড়ছে। 2 হাতে লাল আলতা, বাঁ হাতে বেলি ফুলের গাছরা। সিরাজ ভাবতে পারে না এভাবে কেউ তাকে এক নিমিষেই দুর্বল করে দিতে পারে। চোখের কাজলের গভীরতা, কপালের ছোট টিপ, নুপুরের ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ, সবকিছু মিলিয়ে সুমু যেন আজ কোনো সাধারণ মেয়ে নয়, কোনো এক অনন্ত মুগ্ধতার নাম। সিরাজ একবার গলার স্বর খুঁজে পায়, আবার হারিয়ে ফেলে। ঠোঁট কাঁপে তার, চোখে একরাশ না বলা কথা জড়িয়ে যায়। সুমু ধীরে ধীরে কাছে আসে। সিরাজের বুকের ধুকপুকানি তখন ছাদের নীরবতাকে হার মানায়। সুমু একদম সিরাজের কাছে এসে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, আমাকে কেমন লাগছে? সিরাজ চোখ বন্ধ করে বড় করে ঢোক গিলল। তার অ্যাডাম অ্যাপেল একবার উপরে গিয়ে আবারও নিচে নামলো। সুমু মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। সিরাজ চোখ মেলে তাকিয়ে বলল, मैं अगर कहूँ हम सफर मेरी अप्सरा हो तुम या कोई परी तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। সিরাজের গলা ভারী হয়ে এলো। সে এগিয়ে গিয়ে সুমুর চুলের একপাশে হাত বুলিয়ে দেয়। সুমু লজ্জায় লাল হয়ে গেল। সিরাজ ফিসফিসিয়ে বলল, तुम जानती हो जब तुम हंसती हो मेरा दुनिया हंसती है। সে সুমুর কানের কাছে ঠোঁট এনে নিঃশ্বাস ছুঁয়ে দেয়। সুমুর গায়ে কাটা দেয়। সুমু হেসে বলে, আচ্ছা, এত তারিফ? সিরাজ আঙ্গুল দিয়ে সুমুর কানে দুলটা ছুঁয়ে বলে, तारीफ भी कम है तुमसे ही रोशन है तुम मेरा हर घाम के दवा। সুমু এবার লজ্জায় সিরাজের বুকে মাথা গুজে দেয়। সিরাজ সুমুর কোমর জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, ভালো লাগছো না? সিদ্ধা দিল के अंदर उतर गई हो। সুমু আলতো হেসে মাথা তুলে সিরাজের দিকে তাকালো। সিরাজ দুষ্টু হেসে বলল, এভাবে সিরিয়াস করে মারার প্ল্যান করেছো? এরপর আমি কন্ট্রোললেস হলে আমি নির্লজ্জ, তাই না? সুমু চোখ কামড়ে হেসে বলল, আমাকে এই 90 দশকের সাজে দেখে আপনার ঠিক কি করতে ইচ্ছা করছে খান সাহেব? সিরাজ নেশালো দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, जो इरादे बता दो तुमको शर्मा ही जाओगी तुम। সুমু আলতো হাসলো। সিরাজ একটু ভেবে বলল, চলো বাহিরে যাব। সুমু ভ্রুকুচকে বলল, কোথায়? পাহাড় দেখতে যাব। না, এই সাজে আমি কোথাও যাব না। কেন? আমার অস্বস্তি হচ্ছে, এসব চেঞ্জ করব। থাক না সুইটহার্ট, রাতে খুলতে সহজ হবে। আপনি? আরে আমি তো তোমার নিজের খোলার কথা বলেছিলাম, ইজিলি রাতে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, আপনাকে আমি চিনি, কথা ঘোরাবেন না। কথা ঘোরালাম, আমি সত্যি ওইটাই মিন করেছি।
কেন? তুমি কি ভেবেছিলে? আমি থেমে গেল সুমু। সিরাজ দুষ্টু হেসে বলল। বলো। সুমু হালকা রাগ দেখিয়ে বলল। নির্লজ্জ। সে তো জন্মানোর পর থেকেই। সুমু আর কিছু বলল না। সিরাজ একবার সুমুকে ভালো করে পরোক্ষ করে বলল। আমি কি পরবো বলো তো? আমার চেঞ্জ করা দরকার। আপনার আর কিছু করার দরকার কি? আপনি তো জন্মের পর থেকেই নির্লজ্জ। সিরাজ একটু গম্ভীর গলায় বলল। থাক, কারোরই আর চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে ঠিক আছে। সুমু অবাক হয়ে বলল। সত্যি অস্বস্তি লাগছে তো আমার। সিরাজ হেসে কাছে এগিয়ে বলল। সব অস্বস্তি আমার কাছে জমা দাও। সুমু ঠোঁট ফুলিয়ে বলল। আপনি না একদম। সিরাজ সুমুর দুহাত ধরে বলল। একদম কি? সুমু মুখ ঘুরিয়ে বলল। একদম ডিস্টার্বিং। সিরাজ হেসে বলল। ভালোই তো লাগে এই ডিস্টার্ব। চলো, আর কোনো চেঞ্জ ফেন্স না, বেরিয়ে পড়ি পাহাড় দেখতে। দুজনে একসাথে বেরিয়ে গেল পাহাড় দেখার উদ্দেশ্যে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা শোপিস, ছিঁড়ে ফেলা ক্যানভাস, আর উল্টে রাখা দামি টেবিলের কাজ। কালো মার্বেল ফ্লোরের উপর ছড়ানো ক্রিস্টালের টুকরোয় আরিয়ানের জুতো থেকে খচখচ আওয়াজ করছে। তার মুখ অন্ধকার, চোখ জোড়া লাল টকটকে। রাগে ফেটে পড়ছে সে। ড্রয়িং রুমের একদম মাঝখানে রায়ান চেয়ারে বসে আছে। এক হাতে চেয়ারের হ্যান্ডেল ধরে, অন্য হাতে গ্লাস নাড়ছে। গ্লাসের ভিতরে গাঢ় লিকার। রায়ানের ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। আরিয়ান এক ঝটকায় সেন্টার টেবিলের উপর রাখা গোল্ডেন গান রেপ্লিকাটা ছুঁড়ে ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দে রুমের সবকিছু থমকে গেল। রায়ান ঠান্ডা গলায় বলল। শেষ? না, এখনো কিছু বাকি আছে। আরিয়ান রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল। তুই চুপ কর, আমি যদি চাই এই বাড়ির প্রতিটা ইট গুঁড়িয়ে দিব। রায়ান গ্লাসে এক চুমুক দিয়ে হেসে বলল। আহা, দে না ভাই, কুড়িয়ে দে। বড়জন নতুন ডিজাইনের রিনোভেশন হবে। আরিয়ান রাগে সামনে এগিয়ে গিয়ে রায়ানের কলার চেপে ধরে বলল। এসকে আমার সাথে যা করেছে তার খেসারত ওকে দিতে হবে। আমি সহ্য করব না, শালা ওই। রায়ান কোনো প্রতিরোধ করল না। চেয়ারে হেলান দিয়ে বসে শীতল গলায় বলল। এসকে তোকে যা বলেছে তাতে আমার কি? আমি তো মজা নিচ্ছি। এই শোরগোল, এই রাগ খারাপ লাগে না? আরিয়ানের চোখে আগুন জ্বলছে। সে গলা থেকে হাত সরিয়ে নিল, ছাদের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল। রায়ান গ্লাস টেবিলের উপর নামিয়ে রাখলো, তারপর গম্ভীর গলায় বলল। শোন এসকে, শোন। এসকে কে যদি ধাক্কা দিতে চাস তাহলে মাথা ঠান্ডা রাখ। ওর রাগ, ওর আমলান চেহারা ভাঙতে হলে তোকে আমার থেকেও বেশি হায়না হতে হবে। আরিয়ান মুখের শিরাগুলো ফুলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলল। আমি সব শেষ করে দেব একবার সুযোগ পেলেই। রায়ান হেসে বলল। এইভাবে তো বলি এই রাগ ঠিক আছে, তবে বাঁচিয়ে রাখিস। রাগই তো তোকে খেলাবে। একটু থেমে ঠান্ডা গলায় আবারও বলল। এবার একটু চুপ করে বসে যা। রাতে আমাদের নতুন খেলা আসছে, অনেকদিন রক্তের গন্ধ পাই না। আরিয়ান গা ছাড়া দিয়ে পাশে সোফায় গিয়ে বসলো। এক গ্লাস পানি এগিয়ে দিল একজন দেহরক্ষী। রায়ান তার সামনে বসে ঠোঁটের কোণায় সেই চেনা রহস্যময় হাসি রাখলো। ওর চোখের কোণায় অদ্ভুত এক অন্ধকার খেলা করছে। আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলে। রক্তই সব, তাই না? কিন্তু কেন আমারটাই বারবার ঝরে? রায়ান এবার গ্লাস নামিয়ে আরিয়ানের চোখে চোখ রাখে, তারপর ঠান্ডা গলায় বলল। কারণ তোর রক্তের গন্ধই এসকের শান্তি। আরিয়ান ফ্লোরে বসে পড়ে। দুই হাতের আঙ্গুলে তার রক্ত লেগে আছে। সে শূন্য দৃষ্টিতে ভাঙা কাচের দিকে তাকায়, তারপর চোখ বন্ধ করে বলে। কতবার ভাঙলে মানুষ পাথর হয় রায়ান? কখনো কি আমি পাথর হতে পারবো? রায়ান ধীরে হাসে, তার চোখে হায়েনার মতো ঠান্ডা ক্ষুধা। পাথর না, তুই আগুন হবি। জ্বালিয়ে দে, ছাই করে দে। তোর কান্নার বদলে ওদের কান্না শুনতে চাই। আরিয়ান করুণ স্বরে বলে। সুমু কি কখনো বুঝবে না এই প্লেবয় আরিয়ান চৌধুরী পাগলের মতো একতরফা ভালোবাসে ওকে? এই খারাপ ছেলেটা বুকের ভেতর সমাধি বানিয়ে রেখেছে ওর নামের। রায়ান গ্লাসের নিচে জমে থাকা শেষ লিকারের ফোঁটাটুকু ঠোঁটে ছুঁয়ে হালকা শ্বাস ফেলে, তারপর আরিয়ানের কাছে ঝুঁকে আসে। চোখের কোণে ঝাপসা অদ্ভুত এক শূন্যতা তার। সে একটু সরে গিয়ে সোফার উপর দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলে। তাও তুই চিৎকার করতে পারিস, সব কিছু ভেঙে চুরে রক্ত ঝরাতে পারিস। ভাগ্যিস তুই কাঁদতে পারিস আরিয়ান। আমি তো তাও পারি না।
কখনো কখনো আমার ভেতরে এত পচে যায় যে চাইলেও মন খুলে প্রকাশ করতে পারি না। একতরফা ভালোবাসা আমাদের দুজনেরই, তবে তফাৎ একটাই, তোর ভালোবাসা প্রকাশ্য আর আমারটা হৃদয়ের কবরে পুঁতে রেখেছি। তোরা সবাই সুখ খুঁজিস আর আমি কষ্টটাকেই আঁকড়ে বাঁচি। রায়ানের ভাবনার মাঝে আরিয়ান এক হাত দিয়ে কপাল চেপে ধরে বলে, ওকে যতবার দেখি বুকের ভেতরের পাথর গলে যায়, এতটাই ভালোবাসি ওকে। কিন্তু ও আমাকে ভালোবাসা তো দূর, ওর মুখে আমার নামটা নিতেও ওর ঘৃণা হয়। রায়ান চোখ খুলে ধীরে আরিয়ানের দিকে তাকায়। সে টেবিলের উপর রাখা কাচের ছোট্ট টুকরোটা হাতে নিয়ে ওজন করে দেখে, তারপর হালকা হেসে বলে, না, অদ্ভুত না আরিয়ান? ভালোবাসার চেয়ে তেতো, কিন্তু ঘৃণার সাথে লড়তে গেলে বুকের ভেতর অজান্তেই সেই ভালোবাসাটা বেশি জ্বলে ওঠে। আরিয়ান নিঃশ্বাস ফেলে বলে, আমার সবটুকু খারাপ রাইয়ান, আমি প্লে বয়, নোংরা, বাজে ছেলে। ওর মতো এত সুন্দর পবিত্র মেয়েটার পাশে আমার নামটাও বাজে শোনায়। রায়ান আর কোনো কথা বলে না। তার ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলা করে। গ্লাসের ভাঙা টুকরোটাকে হাতের তালুতে ঘুরাতে ঘুরাতে সে আবারও সোফায় গা হেলিয়ে দেয়। চোখের পাতা অর্ধেক বন্ধ করে রেখে মনে মনে বলে, তোমাকে অনাহক ভালোবাসার কারণে আমার সমস্ত স্বপ্ন হেরে গেছে। তুমি জানো, তোমার জন্য আমার বুকের ভেতরে পাপ কিছুটা পচে গলে জন্ম নিচ্ছে এক বিন্দু আলো। আমার ভালোবাসা একদিন তোমার সর্বনাশের কারণ হবে। তুমি বুঝতে পারবে না কখন কাজ স্পর্শে তুমি তছনছ হয়ে যাচ্ছ। আমার ভালোবাসা এ এক অভিশাপ। তোমাকে যখন আমি একবার ভালোবেসে ফেলেছি, মানে তোমার শান্তি শেষ। সুহাসিনী, তুমি জানো না এই অদৃশ্য কবরে আমি তোমার নামটাকে কতবার দাফন করেছি, কিন্তু সে নাম আবার আমার বুকের কবর খুঁড়ে উঠে আসে। তাই সুখী হবে তুমি, অদ্ভুত রকমের সুখী হবে, কিন্তু সেই সুখ তোমার সব কিছু শেষ করে দেবে একদিন। রাত 10টায় সুমুরা বাড়ি ফিরল। সুমু ঘরে ঢুকতেই কোনো রকম পূর্বাভাস ছাড়াই সিরাজ তাকে দেয়ালের সাথে চেপে ধরল। সুমু কিছু বলতে যাবে, তার আগেই সিরাজ তার ঠোঁটে ঠোঁট ডুবালো। মিনিট 10 পর ঠোঁট ছাড়লো সিরাজ। সুমু হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দিল। সিরাজ সেদিকে পাত্তা না দিয়ে পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে করতে গিয়ে সোফায় বসলো। সুমু দাঁড়িয়ে আগুন চোখে তাকিয়ে রইল সিরাজের দিকে। সিরাজ ভ্রু উঁচু করে তাকিয়ে বলল, আমি জানি আমি হ্যান্ডসাম, ওইভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে। সুমু দাঁতে দাঁত চেপে বলল। আপনি একটা সিরাজ গা হেলিয়ে দিয়ে বলল, কি? অসভ্য। সিরাজ এক হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল। জানি সুইটহার্ট, খুব ভালো করেই জানি। সুমু এক দৃষ্টিতে চেয়ে রইল। সিরাজ ফোন রেখে উঠে এসে সুমুর গাল ছুঁয়ে বলল, তোমার লিপস্টিক খারাপ হয়ে গেছে, আসো আর একটু খারাপ করে দেই। সুমু তাড়াতাড়ি করে সরে গিয়ে বলল। দূর হন, আপনার জন্যই তো এমন হয়েছে। সিরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, আমি তো তোমার হাঁটা চলার অবস্থাও খারাপ করতে পারি, করবো নাকি? এবার আর দাঁড়ালো না সুমু। মুখ গম্ভীর করে উল্টো দিকে হাঁটা ধরল। আপনি অসহ্য, কথা বলবেন না আর। সিরাজ হেসে বলল, সারা জীবন এভাবেই আমার জ্বালাতন সহ্য করবে বউ। ইউ আর মাই থিওডোর। সিরাজ হেসে বলল। সিরাজ ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে। সুমু বকতে বকতে রুম থেকে বেরিয়ে যেতে সিরাজ আরেকটু গা হেলিয়ে ফোন হাতে নিল। স্যান্ডিকে কল দিতে যাবে, ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল আইয়ুব কলিং। আইয়ুব কলিং। সিরাজ কলটা রিসিভ করে ফোনটা পকেটে ঢুকিয়ে ব্যালকনিতে চলে গেল। বলো ভাই। ওপাশ থেকে আইয়ুব বলল, ভাই কি করছিস? কয়টা বাজে দেখছিস? সিরাজ গলা নামিয়ে বলল। তোর ভাবিজির ঠোঁট চেক করছিলাম। ওপাশে কয়েক সেকেন্ড চুপ, তারপর ঠাট্টায় হাসি হেসে বলল, বউ নেই বলে এসব বলে জ্বালাচ্ছিস? ভালো ভালো, আর বল কি অবস্থা? সিরাজ ব্যালকনির রেলিং ধরে দাঁড়ালো। সানের সাথে কনফার্ম কর আর কাজটা আজ রাতের মধ্যেই করে ফেল। এত তারা কিসের? সিরাজ চোখের পাতা অর্ধেক নামিয়ে বলল। কাজ শেষ করতে হবে, আর দেরি ঠিক না। ওপাশ থেকে হালকা সতর্ক গলায় আইয়ুব বলল, সাবধানে চলিস এসকে, বেশি বাড়াবাড়ি করিস না। ভাবিজির কথাও ভাবিস। সুমুর জন্যই তো করছি। মানে? সুমু জবটা জেনে গেছে। হোয়াট? কিভাবে? এত ব্যাখ্যা এখন দিতে পারবো না। ওয়েট এসকে, সুমু সবটা জেনে গেছে মানে? ও এখনো তোকে কিছু বলেনি?
না। কেন? এতটা নর্মাল কিভাবে আছো? জানি না ওর মাথায় কি চলছে। আর তুই তুই কি করতে যাচ্ছিস? তোর রিগ্রেট ফিল হচ্ছে না এখনো? কেন? কেন মানে? ভাবিজি সবটা জেনে গেছে ভাই। তো তো তুই কি এসকে? তোর সত্যি রিগ্রেট ফিল হচ্ছে না? সিরাজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আমার কোনো কাজের জন্য আজ পর্যন্ত কখনো রিগ্রেট ফিল করি না। যেটা করেছি সেটা বেশ করেছি, দরকার পড়লে আবারও করব, দ্বিগুণ বেশি জেদ নিয়ে করব। আর রইল সুমু, ওকে যখন আমি ভালোবাসি মানে ওকে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। এই ক্ষেত্রে ওর ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই আমার কাছে। ও চাইলো বা না চাইলো ওকে আমার সাথেই থাকতে হবে। শি ইজ অনলি মাইন। থাকতে না চাইলে হাত পা ভেঙে রেখে দিব। আমি কোনো মুভির হিরো নই যে অনুশোচনায় ভুগে ক্ষমা চাইব, কাঁদবো, পাগলামি করব। ভালোবাসার জন্য ভিখারি হব। আমি ভিলেন। নিজের পছন্দের জিনিস নিজের কাছে জোর করে হলেও রাখতে জানি। কথাগুলো বলে কলটা কেটে দিল সিরাজ। পেছন ফিরে তাকাতেই সুমুকে দেখতে পেল সিরাজ। দুজনের চোকাচোকি হলো। ছলছল নয়নে তাকিয়ে আছে সুমু। সিরাজ ঠোঁটের কোণে তুচ্ছ হাসি টেনে বলল। ওভাবে তাকিয়ে কি দেখছো? সুমু কোনো কথা বলল না। ঠোঁটের কোণ দিয়ে এক ফোঁটা উষ্ণ পানি গড়িয়ে পড়ল তার। সিরাজ ধীরে ধীরে সুমুর কাছে এগিয়ে গেল। এক হাতে সুমুর গাল ছুঁয়ে অন্য হাত দিয়ে চিবুকটা তুলল। সিরাজ গলার স্বর নিচু করে ফিসফিস করে বলল, তোমার কান খারাপ সুইটহার্ট। যা শোনার ছিল সব শুনেছ। এখন মনে করো সব ভুল শুনেছ। এগুলো সত্যি না। সুমু মৃদু স্বরে বলল। আপনি ওভাবে কেন বললেন? সিরাজ হেসে উঠল। তারপর হাসি থামিয়ে সুমুর দুবাহু ধরে বলল, কারণ এটাই সত্যি। তুমি আমার, একদম আমার। কেউ যদি তোমাকে নিয়ে খারাপ ভাবে আমি তাকে শেষ করব। তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও তোমার হাত পা ভেঙে রাখবো। তোমাকে শুধু আমার করে রাখতে যা লাগে তাই করব। আর এইটুকু জেনে রাখো তুমি পালিয়ে যেতে পারবা না, কখনোই না। আপনি কি আমাকে ভালোবাসেন নাকি শুধু নিজের জেদ মেটাচ্ছেন? সিরাজ এবার সুমুর একদম কাছে মুখটা নিয়ে গিয়ে সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসা যদি না হতো এত শাস্তি পেতে হতো না তোমায়। ভালোবাসি বলেই শাস্তিটাও বেশি। তোমার প্রতিটা শ্বাস, প্রতিটা কান্না সব আমার নিয়ন্ত্রণে থাকবে। এটাই ভালোবাসা আমার কাছে। সুমু নিঃশব্দে চোখ বন্ধ করে ফেলল। সিরাজ সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার লিপস্টিক আবার নষ্ট হয়ে গেছে সুইটার, ঠিক করে দেব? না, দয়া করে আমাকে ছাড়ুন। সিরাজ আবারও হেসে উঠে বলল, তোমাকে দয়া করে ভালোবাসতে পারি না সুইটার, দয়া নয়। শাস্তি আর ভালোবাসা একসাথেই চলবে। আর কিছু লাগবে? সুমু একবার সিরাজের চোখের দিকে তাকিয়ে আমার চোখ নামিয়ে নিল। সিরাজ সুমুর ঠোঁটের উপর আঙ্গুলের ডগা দিয়ে স্লাইড করে বলল, একদিন ঠিকই বুঝবে তোমার এই শাস্তি তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। সুমু মুখ নামিয়ে নিল। সিরাজ সুমুর কানের কাছে আবারও মুখ নিয়ে গিয়ে গভীর গলায় বলল, তুমি যদি কখনো ভেবে থাকো আমি তোমাকে ছেড়ে দেব, তবে তোমার সেই ভুল ভাঙিয়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না সুইটার। সুমু চোখ মুছে মাথা নিচু করে বলল। আমাকে একা থাকতে দিন। আমি কথাগুলো শেষ করার আগেই সিরাজ এক হাত দিয়ে সুমুর কোমরটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। সুমু শ্বাসরুদ্ধ হয়ে এলো। সে চোখ বড় করে তাকালো সিরাজের দিকে। সিরাজ চোখ বুঝে সুমুর চুলের গন্ধ নিল। তারপর শীতল কণ্ঠে বলল, একা থাকতে দিব না বলেই তো বিয়ে করেছি তোমায়। সুমু সিরাজের বুকের মধ্যে দুহাত দিয়ে ধাক্কা দিতে গিয়ে ব্যর্থ হলো। সিরাজ এক হাত দিয়ে ওর হাত দুটো চেপে ধরল। বেশি ছটফট করলে কি করি জানো তো? সুমু চোখের পানি ফেলতে ফেলতে বলল। আপনি অসহ্য, আমাকে ছাড়ুন। সিরাজ ভ্রু নাচিয়ে চোখের পাতা নামিয়ে বলল। তোমার এই অশ্রু তোমায় আমার কাছ থেকে দূরে নেবে না, বরং আরও আমার করে দেবে। সুমু নিজের সর্বশক্তি দিয়ে সিরাজকে ধাক্কা মেরে সরিয়ে দিল। রুমের মধ্যে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, ছোবেন না আমাকে। আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। আমি এতদিন জানতাম আপনিও আমাকে ভালোবাসেন। ভেবেছিলাম আমি সবটা জেনে গেছি। এটা আপনি জানার পর আপনার অনুশোচনা হবে, নিজেকে শুধরে নেবেন। কিন্তু না, আপনি এগুলো কিছুই করবেন না। থাকতে চাই না আমি আপনার সাথে। আমায় ডিভোর্স দিন। সিরাজ ঠাই দাঁড়িয়ে রইল। সুমুর কথাগুলো যেন ওর বুকের মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করলো। চোখ দুটো লালচে হয়ে উঠল মুহূর্তেই। ঠোঁটের কোনায় তিক্ত হাসি ফুটে উঠল। ডিভোর্স? সিরাজ হেসে ফেলল। হাসির মধ্যে যেন কোনো ভালো লাগা নেই, আছে কেবল জ্বালা আর অধিকার বোধের আগুন। ও ধীরে ধীরে সুমুর দিকে এগিয়ে এলো। সুমু দুপা পিছিয়ে গেল।
দেওয়ালের সাথে গিয়ে ঠেকলো তার পিঠ। সিরাজ ওর দুই পাশে হাত রেখে পথ রুদ্ধ করে দাঁড়িয়ে গভীর চোখে চেয়ে বলল। তুমি জানো না সুইটার, তুমি কি বলছো? সুমু ফুপিয়ে উঠল, তবুও কণ্ঠ শক্ত করে বলল। জানি, আমি আপনাকে চাই না। আপনার মতো অমানুষের সাথে এক মুহূর্তও থাকতে চাই না আমি। সিরাজ ওর থুতনির নিচে আঙ্গুল রেখে মাথা উঁচু করলো, চোখের পাতা নিচু করে ঠোঁট ওর কানের কাছে নিয়ে গিয়ে শীতল স্বরে বলল। তোমার চোখে যে আগুন আমি দেখছি সেটা কি? তুমি আমায় ঘৃণা করতে পারো, আমার সাথে লড়াই করতে পারো, আমাকে গালি দিতে পারো, তবু তুমি কখনোই আমাকে ছেড়ে যেতে পারবে না। সুমু চোখ বুঝে ফেলল, গলার ভেতর কান্না আটকে রাখার বৃথা চেষ্টা করছে। সিরাজ ওর কপালে ঠোঁট ছুঁয়ে আবার বলল। ডিভোর্স শব্দটার কোনোদিন মুখে এনো না, ওটা আমার ডিকশনারিতে নেই। সুমু সিরাজের বুকের উপর হাত রেখে ধাক্কা দিয়ে বলল। বললে কি করবেন? আমাকেও ওইভাবে মেরে ফেলবেন? আপনি আমাকে ভয় দেখিয়ে কিছু করতে পারবেন না। আমি বেরিয়ে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব। সিরাজ থামিয়ে দিল ওকে, দুই হাত দিয়ে ধরে সুমুর হাতগুলো নিজের বুকের সাথে চেপে ধরে বলল। যাবে? তাহলে শোনো, যদি কোনো দিন এই বাড়ির দরজার বাইরে যাওয়ার চেষ্টা করো, তোমার জন্য এই পৃথিবীটা জাহান্নাম বানিয়ে ফেলবো। সুইটহার্ট, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আর তোমাকেও বাঁচতে দেব না। সুমু কান্না মিশ্রিত গলায় বলল। তাহলে ফিরে আসুন খান সাহেব, এসব ছেড়ে দিন। সিরাজ সুমুর দুগাল যত্ন করে ধরে বলল। সম্ভব না সুইটহার্ট, ফিরলেই আমার মৃত্যু ঘটবে। মৃত্যু? আপনি এমন জীবন বেছে নিয়েছেন কেন খান সাহেব? কেন? ছেড়ে দিন এসব, আমরা দূরে কোথাও চলে যাব। সম্ভব না, চাইলে সবকিছু ছাড়া যায় না, সবকিছু এত সহজ না। তাহলে আপনি বলছেন আপনি ছাড়বেন না? না। আমি থাকবো না আপনার সাথে, আমাকে মুক্তি দিন। আপনাকে ভালোবাসি বলেও অন্যায়কে অন্যায় আর পাপকে পাপ বলে পাপ বলতে পারবো, পাপ বলতে ভুলে যাব, এমনটা কখনোই ভাববেন না। আমি কখনোই অন্যায়কে সমর্থন করিনি আর কোনোদিনও করব না। সত্য আর অন্যায়ের কাছে আমার ভালোবাসাও মাথা নত করে, আর আজ সেই সত্যের দাড়িপাল্লায় মেপে স্পষ্ট করে বলছি, আপনি এখন আমার সামনে পাপী হিসেবেই দাঁড়িয়ে আছেন। সিরাজ স্থির চোখে তাকিয়ে রইল ওর ভেজা চোখের দিকে। ঠোঁটের কোণে কেমন তিক্ত এক হাসি ফুটে উঠল তার। মুক্তি? তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে মুক্তি দেব, তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল সুইটহার্ট। সুমু ফুপিয়ে উঠল, চোখ বুঝে ফেলল এক মুহূর্তের জন্য, দু হাত মুঠো করে বুকের কাছে চেপে ধরল, বলল। আপনি কি বোঝেন না? ভালোবাসা মানে তো বন্দি করে রাখা না। সিরাজ এক পায়ে গিয়ে এসে বলল। ভালোবাসা মানে তোমায় ছেড়ে দেওয়া? কখনোই না, আমি ছাড়বো না, আমি ছাড়তে শিখিনি। সুমু কাঁদতে কাঁদতে বলল। দয়া করে আমাকে যেতে দিন। সিরাজ হঠাৎ ওর হাতটা শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরল, ওর মুখ একদম কাছে নিয়ে বলল। পালাবে? পালানোর স্বপ্ন দেখো না। এই শহর, এই দেশ, এই দুনিয়া, সবখানে আমি ছায়ের মতো থাকবো তোমার সাথে। খান সাহেব, এভাবে কি মানুষ ভালোবাসে? এভাবে তো শ্বাসও নেওয়া যায় না। সিরাজ ওর কপালে ঠোঁট ছুঁয়ে গভীর গলায় বলল। শ্বাস নেওয়ার জন্য আমায় ছেড়ে দিতে হবে না সুইটহার্ট, আমি তোমার শ্বাস। বাঁচতে হলে আমার বুকেই বাঁচতে হবে তোমায়। তাহলে ফিরে আসুন, আমি একটা সুন্দর সংসার করতে চাই আপনার সাথে। ফিরে আসা সম্ভব না। তাহলে আমাকে ডিভোর্স দিন। সিরাজ চোখ বন্ধ করে রাগ চেপে বলল। চুপ। সুমু জেদ ধরে বলল। ডিভোর্স দিন। চুপ। ডিভোর্স। কথাটা শেষ করতে পারল না সুমু, একটা বিকট শব্দ হলো। ড্রেসিং টেবিলের আয়নাটা সিরাজের হাতের ঘুষিতে ভেঙে মেঝের উপর পড়েছে। সিরাজের রুমটা সাউন্ড প্রুফ, তাই বাড়ির কেউ শুনতে পেল না। সিরাজ শক্ত হয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছে, হাত বেয়ে রক্ত টপ টপ করে শব্দ করে মেঝের উপর পড়ছে। সুমু আঁতকে উঠল, হাজার হলেও এই মানুষটাকে সে পাগলের মতো ভালোবাসে। সুমু দৌড়ে গিয়ে সিরাজের হাত ধরে বলল। খান সাহেব, আপনার হাত থেকে রক্ত পড়ছে। সিরাজ কোনো কথা বলল না, ঠোঁটের কোণে এক টুকরো তিক্ত হাসি তার। কাচের ধারালো একটা টুকরো হাতের মুঠোতে চেপে ধরেই দাঁড়িয়ে আছে সে। সুমু কাঁদতে কাঁদতে বলল। ফেলে দিন। সিরাজ মুখ তুলল, লালচে চোখে জ্বলন্ত আগুন তার। ডিভোর্স চেয়েছিলে না? এই রক্তের চেয়ে বেশি কিছু দিতে পারবো না তোমায়। আপনি পাগল হয়ে গেছেন, ফেলুন ওটা, পাগলামি বাদ দিন। সিরাজ আফসোস করে হেসে বলল। মিথ্যা ভালোবাসা দেখিও না, প্রয়োজনে ঘৃণা দিও, কিন্তু মিথ্যা ভালোবাসা না। ভালোবাসা যদি ছলনা হয় তবে সেই ভালোবাসা আমার চাই না। অসত্য সোহাগের চেয়ে নিঃসঙ্গ সত্যই ভালো।
মন থেকে যদি ঘৃণা করতে পারো তাহলে সেই ঘৃণাই আমার জন্য তুলে রাখো। মিথ্যা ভালোবাসা চাই না আমার। ঘৃণা থাকুক, তবু ছলনা নয়। সুমু সিরাজের হাত দেখতে দেখতে বলল, যে এত খারাপ কাজ করার পর রিগ্রেট ফিল করে না, তার জন্য ঘৃণাটাই শ্রেয়। তো তুমি কি ভেবেছ মুভির হিরোদের মতো তুমি আমার সত্যিটা জানার পর আমি রিগ্রেট ফিল করব? তোমার চোখে আমার জন্য ঘৃণা সহ্য করতে পারবো না বলে মরে যেতে চাইবো? তোমাকে হারিয়ে ফেলার ভয় পাবো? লিসেন মিসেস সুমাইয়া জাহান, আপনাকে আমার সাথেই থাকতে হবে। আমি যদি দুনিয়ার সব থেকে নিকৃষ্ট পুরুষও হই, তবুও আপনাকে আমার সাথেই থাকতে হবে। আমি আমার কাজের জন্য কখনো রিগ্রেট ফিল করিনি, আর না কোনো দিনও করব। আপনি নিজের ইচ্ছায় আমার সাথে থাকলে তো ভালো কথা, নয়তো আমি আমার স্টাইলে রাখতে জানি। আমার কাছে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেননি। আমাকে বাধ্য করবেন না আপনাকে জোর করতে, কারণ আমার ভালোবাসাটা যেমন নরম, আমার অন্ধকারটা ঠিক ততটাই ভয়ঙ্কর। কথাগুলো বলে সিরাজ হাতটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সুমু বেডের উপর কান্নায় ভেঙে পড়ল। সুমু আয়নার সামনে বসে আছে। তার কাছে চারপাশের পরিবেশ যেন থেমে গেছে। কেবল আয়নার প্রতিফলনে ধরা তার নিজস্ব পৃথিবীটাই এখন গুরুত্বপূর্ণ। আজ তার পরনে কালো আনারকলি, গাঢ় কালো রঙের মাঝে সোনালি জরির হালকা কাজ। চুলগুলো কোমরের নিচে পড়েছে। সুমু চুলগুলো একপাশে তুলে পেছনে খোপা বাঁধছে ধীরে ধীরে। হাতে মেহেদির হালকা ছোঁয়া, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা মেরুন লিপস্টিক। সুমু আজ নিজের একান্ত একটা জগৎ তৈরি করেছে। তার মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করছে। হয়তো কিছু একটা নতুন শুরু হবে আজ, হয়তো নিজের একটা সিদ্ধান্তের মুখোমুখি সে। কিন্তু তার সমস্ত প্রস্তুতির পেছনে আছে নিজেকে একটু ভালোবাসার প্রয়াস। পিছনে বিশাল কুইন সাইজ বেডে শুয়ে আছেন সিরাজ। মুখটা পাশে ফিরিয়ে উপর হয়ে ঘুমিয়ে আছে সে। সাদা চাদরের উপরে তার চুল ছড়িয়ে আছে। কালো স্যাটিনের বালিশে তার তীক্ষ্ণ চেহারাটা শান্ত দেখায়। কিন্তু কেউ জানে না এই নিঃশব্দ ঘুমের আড়ালে লুকানো আছে কতটা আগুন। সিরাজের রুমটাও যেন তার মতোই। রাগ, শৃঙ্খলা, দুর্ধর্ষ এক রহস্য ঘেরা একটি রুম। রুমটা ডেকোরেট করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে, একদম সিনেমার মাফিয়াদের মতো। দেয়ালে হালকা গ্রে টেক্সচার, এক কোণে একটি মার্বেল টপের মিনিমাল টেবিল, তার উপর গাঢ় কালো ফুলদানি। ছাদের সিলিং লাইট জ্বলছে, যার প্রতিফলন পড়ে আয়নার উপর। একপাশে একটি কাছের র্যাক, তাতে সাজানো সিরাজের ঘড়ি, পারফিউম, কালো সানগ্লাস। একটা সাদা ফ্লোরাল কার্পেট বিছানো পুরো ঘর জুড়ে। খাটের পাশেই একটা ছোট সোফা, সেখানে সুমুর একটা শাড়ি ঝুলে আছে। সুমু আয়নায় নিজেকে আরেকবার দেখে। সে ঠোঁট নাড়িয়ে গিয়ে ওঠে, মামা, I am in love with a criminal, and this type of love is not rational, it's physical. Mama, please don't cry. I will be all right. All reason aside, I just can't deny love the guy. সিরাজের হালকা ঘুম ছিল। সে চোখ মেলে সুমুর দিকে তাকিয়ে বলল, তাহলে মেনে নিচ্ছ যে তুমি একটা ক্রিমিনালকে ভালোবাসো? গুড, তাহলে এখন থেকে এই ক্রিমিনালের সাথে থাকার অভ্যাস করে নাও। সুমু আয়না থেকে উঠে এগিয়ে আসে সিরাজের দিকে। এক হাতে চুলের খোপা ঠিক করতে করতে ঠোঁট বাঁকিয়ে বলে, তবে স্বীকার করলেন আপনি ক্রিমিনাল? সিরাজ বাঁকা হেসে বলে, তুমি তো বললে আই অ্যাম ইন লাভ উইথ এ ক্রিমিনাল। ক্রিমিনালকে ভালোবাসাটাও অপরাধ, সুইটহার্ট। তবে কি ভালোবেসেছি বলে কি আমি অন্ধ? সিরাজ এবার হালকা ভ্রু কুঁচকে উঠে বসে। ঘুম কাতুরে গলায় বলে, তুমি কি আমাকে ঘুম থেকে তুলে ঝগড়া করতে চাইছো? আপনি তো এমনিতেই ঝগড়াটে। ভাবলাম আপনার মতো মানুষকে আয়নার সামনে দাঁড় করিয়ে একটু আপনার পাপগুলোকে দেখানোর চেষ্টা করি। সিরাজ হেসে রসিকতা করে বলে, তোমার মুখটা না দেখলে একবার মনে হয় চুমু খাই, পরক্ষণেই মনে হয় বকা দেই। সুমু সোফার পাশে দাঁড়িয়ে বলে, আপনার মতো লোক আগে কখনো দেখিনি। বকা দেওয়ার বদলে চুমু খাওয়ার কথা বলে, আর অনুশোচনায় ভোগার বদলে পাপের জন্য গর্ববোধ। সিরাজ আবারও শুয়ে বলে, এসবের জন্য দোষী তুমি। আমাকে দোষারোপ করবেন না খান সাহেব, আমি তো আপনার মতো ক্রিমিনাল জেনে বুঝে ভালোবাসিনি। সিরাজ এবার চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে।
তারপর উঠে গিয়ে একটানে সুমুকে খাটের কিনারে বসিয়ে দিয়ে বলে, তুমি জানো না রাগ আমার শরীরের নেশা, আর তুমি সেই আগুনে ঘি ঢালো, কিন্তু একবারও ভাবো না আমি পুড়ে যাচ্ছি। সুমু ধীরে চোখ নামিয়ে বলে। আপনার এই পোড়ার কষ্টটা আমাকে আজ ছুতেও পারে না। সিরাজ গম্ভীর গলায় ফিসফিসিয়ে বলে। তোমার জন্য আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি সুইটহার্ট। সুমু প্রসঙ্গ পাল্টে বলে, আচ্ছা ক্রিমিনাল সাহেব, আপনি কি জানেন এই মুহূর্তে আপনার রুমের সবচেয়ে বিপজ্জনক জিনিসটা কি? সিরাজ কৌতূহলী চোখে তাকায়। তার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি। তুমি নাকি তোমার এই সাজ যা আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে? সুমু হেসে ফেলল। সে শান্ত দৃষ্টিতে সিরাজের দিকে তাকিয়ে বলল, না, আপনার এই শান্ত মুখটা, এটাকে দেখে মনে হয় আপনি কখনো কাউকে কষ্ট দেননি, অথচ। সুমু থেমে যায়। সিরাজ তার চোখের দিকে গভীরভাবে তাকায়। সে জানেন না আজ তার অর্ধাঙ্গিনী ঠিক কি করতে চলেছে। সুমু সিরাজকে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? সিরাজ ভ্রুকুচকে বলে, তোমার ব্যাপারটা কি বলো তো? কাল রাতে এত কিছু হলো, সকালেও তুমি চুপচাপ ছিলে, এখন আবার তুমি সাজছ, হাসি মুখে কথা বলছো। এত মুড সুইং হয় কিভাবে তোমার? সুমু আলতো হাসলো। উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, আমার তো মুড সুইং এর থেকেও বেশি বডি সুইং হয়। এই যে দেখুন, কখনো ফর্সা, কখনো কালো, কখনো ব্রাউন দেখায়, আসল কালারটা কখনো ঠিকমতো দেখায় না। সুমুর কথা চুপচাপ শুনল সিরাজ। কাল রাতে সুমু তার সাথে ঘুমায়নি। এখন নর্মাল ব্যবহার করলেও সুমু কিছুক্ষণ আগেও সিরাজের সাথে কথা বলেনি। কাল রাতের পর থেকে প্রেয়সীকে ছুঁয়ে দেখেনি সে। উপরে শক্ত থাকলেও সুমুর অবহেলায় সিরাজ ভিতর থেকে ভেঙে পড়েছে। বউকে কাছে চাই তার, কিন্তু বউ তো এখন তার কথা শুনে কাছে আসবে না। জোর না করলে এখন বউকে কাছে পাওয়া সম্ভব না। তবুও সিরাজ সুমুর দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে করুণ গলায় বলল, একটু কাছে আসুন না ম্যাডাম, সব কিছু ভুলে আমায় জড়িয়ে ধরুন একটু। আসুন প্লিজ, আপনাকে একটু আদর করি, একটু স্পর্শ দেই। কতক্ষণ হয়ে গেল বলুন তো আপনাকে আমার এই বুকের মধ্যে পাইনি। এই বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আপনাকে ছাড়া। আপনার গায়ের মিষ্টি গন্ধ, আপনার চুলের আলতো ছোঁয়ায় সব ক্লান্তি মুছে যায় আমার। আসুন না ম্যাডাম, আজকে আবারও আপনাকে আমার কাছে সঁপে দিন। আমি আপনার সবটা নিয়ে এই আমার বুকের মধ্যে লুকিয়ে রাখি। কাছে আসুন, আদর করি, যত্ন করি। আর কিছু ভাবতে হবে না, শুধু আপনি আর আমি আর আমাদের নিঃশ্বাসের শব্দ। সব কিছু ভুলে আমায় জড়িয়ে ধরুন, কাছে আসুন না, একটু ছুঁয়ে দেখি আপনাকে। সুমু চুপ করে রইল। সিরাজের বলা প্রতিটি শব্দ তার হৃদয়ে কাঁপন তুলছিল, কিন্তু তবুও মুখে কোনো শব্দ নেই। আয়নার দিকে তাকিয়ে নিজেকেই যেন শক্ত করে রেখেছে সে। সিরাজ চুপ করে বসে থাকতে পারল না। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর নিঃশব্দ পায়ে সুমুর পেছনে গিয়ে দাঁড়ালো। সুমু আয়নার দিকে তাকিয়ে বলল, ভালোবাসার অপরাধে আমি আজীবন আপনার কাছে দণ্ডিত। আমার পাপ মোচনের সময় এসেছে। আপনাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে পারলেই আমার পাপ কিছুটা মোচন হবে হয়তো। সিরাজ হাসে। এক বুক দম নিয়ে বলে, তোমার মনই আমার আজন্মের জেলখানা, আর এই জেলখানাই আমার স্বর্গ। তুমি যে মায়ার জাল বিছিয়ে রেখেছ তা ছিঁড়তে পারি না, ছিঁড়তে মন চায়ও না। আপনাকে শাস্তি পেতে হবে খান সাহেব। তুমি মায়ার পাহারা, আমি তোমার ভালোবাসার বন্দি, এই এক আজীবনের সাজা। এই সাজা থেকে এখন মুক্তি হন। যেদিন তোমাকে হারাবো সেদিনই সত্যিকারের মুক্তি, আর সেই মুক্তিই হবে আমার মৃত্যুদণ্ড। পালাতে চাইছেন? চাইলেই কি পালানো সম্ভব? তাহলে তুমি মায়ার কারাগার, আর আমি সেই মায়ায় চিরদিনের কয়েদি। চাইলেও এখান থেকে আমি পালাতে পারবো না, আর আমি পালাতে চাইও না। সুমু তার ছেলের হাসি হেসে বলল, ভালোবাসার নামে যে পাপের বিষ ঢেলেছেন, তার জন্য আমার বুকে শুধু অভিশপ্ত ঘৃণা বাঁচিয়ে রেখেছি। ঘৃণা করো? অবশ্যই, ঘৃণার আগুনই এখন আমার রক্তে ছুটে বেড়াচ্ছে। আপনার ছায়াটাকেও আর সহ্য হচ্ছে না, পাপিষ্ট পুরুষ। যার জন্য আমার কষ্ট ফুরিয়েছিল, আজ সে আমার জন্য তার বুকের ভেতর অভিশাপের স্রোত নামিয়েছে। আপনার ছলনার নিচে আমার সবটুকু পড়েছে, আর সেই ছাই থেকে জন্ম নিয়েছে আমার অমোঘ ঘৃণা। আমি ছলনা করি না। খান সাহেব, এই মুহূর্তে আমার প্রতিটি নিঃশ্বাসের সাথেই অভিশাপ জড়িয়ে আছে। এখন থেকে আর ভালোবাসা নয়, এ জন্মে শুধু ঘৃণা নিয়েই থাকেন আপনি।
তাহলে আর কোন জন্ম ভালোবাসবে? পুনর্জন্ম বলতে কিছু নেই খান সাহেব, তাই আর কোনো জন্মেই আপনাকে ভালোবাসা হবে না। আর যদি পুনর্জন্ম থেকে থাকে তাহলে তাহলে সেই জন্মে তোমার মনের মতো হব মায়াবতী, যেন আর কোনো অভিযোগ ভালোবাসায় কিংবা ভাগ্যের প্রতি না থাকে। সুমুর চোখ ভিজে উঠল। কান্নাটাকে লুকিয়ে এসে বলল, যাকে ফেরেশতা ভেবেছিলাম সে হলো বিষধর। এখন আমার প্রার্থনায়ও শুধু তার পাপের সর্বনাশ কামনা। ঘৃণার ওজনে একদিন তোমার বুকই ভেঙে যাবে। পাপিষ্ঠ মানুষের ভালোবাসা এমনই, শাস্তি টেনে আনে। পাপিষ্ঠ পুরুষরা দেখতে খুব নিষ্পাপ হয়, সবচেয়ে পবিত্র মুখেই সবচেয়ে গভীর পাপ লুকিয়ে রাখে। সিরাজ নীরবে দাঁড়িয়ে রইল, চোখ দুটো লাল, ঠোঁট শক্ত করে চেপে রাখা, যেন নিজের সমস্ত ধৈর্য গিলে ফেলছে। তার বুকের ভেতরটা চটফট করছে, কিন্তু সে চুপ। সুমু আবার বলে উঠল, আপনি চুপ করে আছেন যে? সিরাজ ধীরে কাছে এগিয়ে এলো। আমি জানি আমি তোমার চোখে এখন শয়তান, আর এইটাই স্বাভাবিক। সুমু হেসে ফেলল। আমি নিঃস্বার্থ ভালোবাসার বিনিময়ে পেলাম বিষ। তোমার ভালোবাসার দোরগোড়ায় আমি পাপী হয়েছি সুইটার, কিন্তু মনে রেখো আমার ভালোবাসা কখনো পাপ ছিল না। পাপ করেছি আমি, কিন্তু ভালোবাসা তা ছিল সত্যি। সুমু এক পা পিছিয়ে গেল, চোখে জল টলমল করছে, কিন্তু গলা শক্ত করে বলল, তাহলে সেই ভালোবাসার শাস্তিটাও আপনি একা ভোগ করবেন, আমি নয়। এবার বিদায় খান সাহেব। এই ঘৃণার শহরেই থাকে, যেখানে থেকে আমার ভালোবাসা বেরিয়ে গেছে চিরদিনের জন্য। চলে যেতে চাইছো? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিন। সিরাজ নিজেকে শান্ত রাখতে পারছে না, তবুও নিজেকে শক্ত করে রেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দুষ্টু হেসে বলল, বেডে এসো, ডিভোর্সের নেশা ছাড়াচ্ছি তোমার। আমি মজা করছি না খান সাহেব, আমি সত্যি মুক্তি চাইছি। রুমটায় এক চিলতে নিস্তব্ধ হয়ে গেল। সিরাজ এবার বেড সাইড টেবিল থেকে পানি ভর্তি গ্লাস তুলে এক চুমুকে শেষ করল। তারপর গ্লাসটা মুঠো করে এমনভাবে চেপে ধরল যেন ওঠার মধ্যেই তার সব রাগ আটকে যায়। কিন্তু এক মুহূর্তে কাঁচ ভাঙার শব্দে গ্লাসটা চূর্ণ হয়ে গেল। সুমু চমকে দৌড়ে এগোতে চাইলে সিরাজ এক হাতে ইশারা করে থামিয়ে দিল। ওকে যাও, মুক্তি দিলাম, তুমি পালাও। সুমু হতভম্ব হয়ে তাকালো তার দিকে। সত্যি বলছেন? হুম, তবে ঠিক 72 ঘন্টা। মানে? তুমি ঠিক 72 ঘন্টা সময় পাবে পালানোর জন্য। এই সময়ের মধ্যে তুমি নিজেকে যেখানে খুশি লুকাও, কিন্তু তার পরবর্তী 24 ঘন্টা তা হবে আমার। সিরাজ এগিয়ে এসে সরাসরি সুমুর চোখের দিকে তাকালো। 24 ঘন্টার মধ্যে যদি তোমাকে খুঁজে বের করতে না পারি তাহলে তুমি মুক্ত সারা জীবনের জন্য। কিন্তু যদি খুঁজে পাই তখন তোমাকে আমার খাঁচায় বন্দি করব সারা জীবনের জন্য। তখন আর কোনোদিন পালানোর কথা মুখে এনো না, কারণ তখন তুমি দেখবে আমার সেই রূপ যেটা কোনোদিন কল্পনাও করনি। সুমু নিথর হয়ে দাঁড়িয়ে, বিস্ময় আর ভয় একসাথে খেলে যাচ্ছে তার চোখে মুখে। সিরাজ রক্তমাখা হাত বাড়িয়ে সুমুর গালে ছুঁয়ে বলল, চিন্তা করো না সুইটহার্ট, 24 ঘন্টার মধ্যে তোমাকে খুঁজে পেলেও তোমাকে আমার কাছে আনবো না। আমি চাই তুমি উড়তে থাকো যতদিন আমি চাই। ঠোঁটে গিয়ে সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, এই সেরাজ খানহীন দুনিয়া চিনে নাও, ভালো করে বোঝো কেমন লাগে। যেদিন সব চেনা হয়ে যাবে সেদিন আমি তোমাকে ফিরিয়ে আনবো আমার খাঁচায় চিরদিনের জন্য। আর তাছাড়া পালানোটা তোমার একটা স্বপ্ন হিসেবে ধরে নিলাম। আমি বলেছিলাম না তোমার সব ইচ্ছা পূরণ করব। সিরাজ শেষ কথাগুলো বলে দরজার দিকে ঘুরে গেল। তার চলার গতি ধীর, কিন্তু পদক্ষেপ ভারী। প্রতিটি পদক্ষেপ যেন ঘরের মেঝে কাঁপিয়ে তুলছে। দরজা খুলে বেরিয়ে গেল সে। সুমু চুপচাপ দাঁড়িয়ে রইল। সুমুর ঠোঁট কাঁপছে, চোখ দুটো স্থির, যেন শরীর এখানে, মন অন্য কোথাও হারিয়ে গেছে। কোনো শব্দ নেই। সুমুর বুকের ভেতরে বারবার কেঁপে উঠছে একটা প্রশ্ন, এটা কি সত্যি মুক্তি, নাকি নতুন কোনো শিকল পরানো হলো? এই বিদায় কি শেষ বিদায়? সুমু কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করলো সে। ধীরে হেঁটে ব্যালকনিতে চলে গেল সে। চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল উন্মুক্ত আকাশের দিকে। একটু চুপ করে দাঁড়িয়ে থেকে হঠাৎ তার কণ্ঠ ভেঙে বেরিয়ে এলো নরম অথচ কঠিন কিছু শব্দ। আমি আপনার সাথে থাকলে আপনি কোনোদিনও নিজেকে শোধরাতে
শোধরাতে চেষ্টা করবেন না। তার চোখের কোণায় জমা জল এবার গড়িয়ে পড়ল। আমি চাই প্রিয়জন হারানোর যন্ত্রণা আপনি বুঝুন, বুঝুন সেই ভাঙা বুকের অসহায়তা যেটা আপনি অন্যদের বুকে চাপিয়ে দেন। সুমু হাতের মুঠো শক্ত করল, গলার স্বর আরো দৃঢ় হয়ে উঠল তার। আপনি যাদের মারেন তাদের জন্য কেউ না কেউ বাড়ি ফিরে আসার অপেক্ষায় থাকে, তাদের জন্য কেউ চোখে জল নিয়ে বসে থাকে। আপনি যাদের শেষ করে দেন তারা শুধু নাম নয়, তারা কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী। কারো অবস্থানে না গেলে কেউ কারো কষ্ট বোঝে না। আর তাই আমি চাই আপনি তাদের জায়গায় আসুন। আমি হারিয়ে গিয়ে আপনাকে শোধরাবো। আমি আপনাকে একা রেখে সেই শূন্যতা বুঝতে বাধ্য করব। সব সময় ভালোবাসা মানেই পাশে থাকা না, কখনো কখনো ভালোবাসা মানে কাউকে নিজের মধ্যে অনুশোচনার আয়না দেখানোর জন্য দূরে সরে যাওয়া। মাস্কাট শহরের হাই এন্ড ক্লাব দ্য ভেলভেট মুন, ভেতরে হালকা ডিম লাইটিং, কাঠের কাঠামো ঘেরা প্রাইভেট বুথ, গোল্ডেন গ্রে কালারের কম্বিনেশনে ইন্টেরিয়র। ড্রিঙ্কস কাউন্টার থেকে মৃদু জ্যাজ ভেসে আসছে। ক্লাবের জানালা দিয়ে দূরের শহরের আলো দেখা যাচ্ছে, ছবির মতো। আরিয়ান চৌধুরী ইতিমধ্যেই পৌঁছে গেছে। কালো টার্টল নেক, উপরে হালকা ব্লেজার, হাতে একটা ক্লাসিক কফি মগ, ক্লান্ত চোখে ফোনে স্ক্রল করছে। রায়ান চৌধুরী এসে ঢুকে, হাফ স্লিভ শার্ট, এক হাতে ফোন, আরেক হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে এলো সে। আরিয়ানকে কফি খেতে দেখে হেসে বলে, ক্লাবে কফি খাচ্ছিস? আরিয়ান চোখ না তুলে মৃদু হেসে বলে, ব্রেন জ্যাজ চালিয়ে রাখার জন্য ক্যাফেন দরকার। তো আজ শেষ রাতের ফ্লাইট না? রায়ান চেয়ারে হেলান দিয়ে বলে, হ্যাঁ ভাই, রাত 3:15-তে দিল্লি হয়ে কলকাতা, ছোট্ট একটা ট্রিপ। আরিয়ান হালকা প্রপোজকে বলে। শুধু ব্যবসা নাকি কিছু অন্য কিছুর প্ল্যান? রায়ান চোখ ছোট করে বলল, ব্যবসা বলতে পারিস, কিন্তু একটু অন্যরকম, শান্তির খোঁজেও যাচ্ছি। তোর শান্তি মানে তো কাউকে অশান্ত করে ফেলা। রায়ান হালকা হেসে মুখ ঘোরায় ক্লাবের জানালার দিকে। বাইরে ঝিকিমিকি শহরের আলো, মৃদু জ্যাজের ভেতরে কথাগুলো যেন একটু ভারী হয়ে পড়ে। রায়ান চোখ না সরিয়ে বলে, আশ্চর্য ব্যাপার কি জানিস, সবচেয়ে শান্ত মানুষগুলোই বেশি ঝাঁকুনি দিলে ওরা সবচেয়ে বেশি কাঁপে, আর কাঁপা শুরু করলেই ভেঙে পড়ার সময়ের ব্যাপার মাত্র। আরিয়ান গলা নিচু করে শান্ত স্বরে বলে। তুই কি সুমুকে নিয়ে বলছিস? রায়ান চোখ ফেরায়, এবার সরাসরি তাকায় আরিয়ানের দিকে। তো জানিস, ওর নাম এখন চৌধুরী আলোচনার টেবিলে। একটা নাম, একটা মুখ, যার চারপাশে সব কিছুই ঘুরছে। আরিয়ান গাছে থাকা কফিতে শেষ চুমুকটা দিয়ে বলে, তোর মুখে সুমুর নাম শুনলে আমার অস্বস্তি হয়, কারণ তোর আগ্রহটা পরিষ্কার, তুই সুমুকে ভাঙতে চাস। রায়ান চেয়ার থেকে সামান্য সামনে ঝুঁকে এসে বলে, শুনবো কেন, আমি শুধু দেখতে চাই ও নিজে কতটা গড়া। এসকে ওকে আগলে রেখেছে, সেটা মানি, কিন্তু তুই বল, একটা মানুষ যখন অন্য কারোর ছায়ায় থাকে তখন সে নিজের মতন বাঁচে কিভাবে? আরিয়ান চোখ সরিয়ে নিয়ে বলে, তুই তাকে ছায়া বলছিস, আমি বলি নিরাপত্তা। সময় যদি চায় ও নিজেই বেরিয়ে আসতে পারবে, কারো সাহায্য লাগবে না। রায়ান হেসে উঠে বলে, খুব আদর্শবানের মতো কথা বলিস ভাই, কিন্তু ভালোবাসার যারা হারে তারা এসব আদর্শ নিয়ে ডুবে যায়। আমি হেরে যাওয়া খেলোয়াড় না, আমি শুধু দেখি কোথায় ফাঁক, আর সেটা দিয়ে ঢুকি। এক মুহূর্ত নীরবতা। ক্লাবের লাইট একটু ম্লান হয়, নতুন গান শুরু হয় ব্যাকগ্রাউন্ডে। রায়ান সামনের গ্লাসটা হাতে তুলে নাড়াতে নাড়াতে বলল, শোন, আমি কখনো সরাসরি আঘাত করি না, আমি শুধু জায়গা খুঁজি, যে জায়গায় হাত দিলে মানুষটা নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আরিয়ান এবার চোখ তুলে চুপচাপ রায়ানের দিকে তাকায়। সেই ভারসাম্য যদি হয় ভালোবাসার, তাহলে হাত দিলে কিন্তু শুধু মানুষ না, ভালোবাসাও ভেঙে পড়ে। তুই কি সেটা চাস? আমি শুধু দেখতে চাই এসকে কতটা স্থির। তোর মনে হয় না ওর ভিতরেও ভয় আছে, সুমুকে হারানোর ভয়? আর সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই যার ভিতরে ভয় আছে কিন্তু মুখে তা নেই। ভয় মানেই ভালোবাসা। যে মানুষ ভয় পায় কাউকে হারানোর, সে কখনো তাকে আঘাত করে না। তুই সেই ভয়টাকে অস্ত্র বানাতে চাইছিস, এটাই পার্থক্য। রায়ান এবার একটু চুপ করে যায়, গ্লাসটা ঠেলে দেয় পাশে।
হাত জোড়া করে টেবিলের উপর ভর দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে। এসকে শেষ হলে সুমুকে তুই এমনিই পেয়ে যাবি। আরিয়ান থেমে যায়। কিছু বলার মতো থাকলেও গলায় আটকে থাকা বাক্য বেরোয় না। সুমুর মুখ ভেসে ওঠে মনে। সে আর কিছু বলতে পারে না, তবে চোখের ভিতরেই একটা স্বীকারোক্তি ঘুরে। সে সত্যি সুমুকে চায়। রায়ান হাত ঘড়ির দিকে চোখ রাখে। সময় রাত 11:58। গভীর রাত নামছে মাস্কাট শহরে, কিন্তু কারো কারো ভিতরে রাত নেমেছে আগেই। রায়ান উঠে দাঁড়ায়, জ্যাকেটটা কাঁধে তোলে। উড়ছি আমি, তারপর কলকাতার আকাশে কিছু প্রশ্ন ছুড়ে দেব। যদি উত্তর মেলে, তাহলে সে উত্তরের ওজন নিয়ে ফিরব। তুই এখানে ভালো করে দেখ, কে কেমন করে আগলে রাখে কাকে। সে চলে যেতে যেতে থামে এক মুহূর্ত। আরিয়ানকে দেখে বলে, যদি কোনোদিন সত্যিই সুমুকে তুই পেয়ে যাস, তখন নিজেকে জিজ্ঞেস করিস, তার ভালোবাসা কি তুই কোনোদিন পাবি? কথাটা বলে সে হাঁটতে থাকে দরজার দিকে। বডিগার্ড ক্লাবের দরজা খুলে দেয়। রায়ান ক্লাব থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। আরিয়ান একটুও নড়ে না, সেই বসেই থাকে আগের জায়গায়। ঘড়ির কাঁটায় রাত 1:15। বাড়ির সব আলো নেভানো, শুধু সুমুর রুমে ব্যালকনির একটা লাইট জ্বলছে। সেখানে দাঁড়িয়ে আছে সুমু। আজ আকাশে চাঁদ নেই। শহরের প্রতিটি দালানে জোনাকির মতো আলোগুলো দূরে দূরে জ্বলছে। সুমুর চোখে জল নেই, তবুও একটা অদৃশ্য ভার চোখের কোণে জমে আছে। সেরাজ এখনো ফেরেনি। ফোনটা একবার স্ক্রিন অন করে দেখল সুমু। কোনো মেসেজ নেই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুমের ভিতর আসে। ধীর পায়ে রুমে ফিরে আসে। হালকা বাতাসে পর্দা একটু উড়ছে। বিছানার পাশে টেবিলের উপরে রাখা খাতা আর কলম। সুমু ধীরে ধীরে চেয়ারে বসে একটু চুপ করে বসে থেকে তারপর কলমটা তুলে নেয়। খাতা খুলে মাঝখানের একটা পাতায় লেখা শুরু করে। খান সাহেব, এই চিঠি লিখতে গিয়ে আমার হাত কাঁপছে না, শুধু বুকটা ভার হয়ে আছে। এই প্রথমবার আমি এমন কিছু লিখছি যেটা আপনি পড়ে হয়তো চুপ করে যাবেন, হয়তো ভাঙবেন কিছুটা, হয়তো চোখের কোণায় কিছু জমে উঠবে যেটা আপনি খুব ভালো লুকাতে জানেন। আমি জানি না আপনি কখন পড়বেন এই চিঠি। আপনি কি আমার খালি জায়গা দেখে বুঝবেন আমি নেই, নাকি এই চিঠির ভাঁজেই আমার অনুপস্থিতি ধরা দেবে? বিদায় জানাচ্ছি না, আমি শুধু আপনাকে সময় দিচ্ছি। আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি, একটা নির্মল নিঃস্বার্থ ভালোবাসা, যা কোনো শর্তে বাধা না। কিন্তু আপনি ভয় পান হারাতে, আর সেই ভয় ঢেকে রাখতে গিয়ে আপনি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। আপনি ভয় দেখান, আপনি অন্যদের কাঁদান, আপনি নিজেকে পাহাড় ভাবেন, কিন্তু পাহাড়ও একদিন ধসে পড়বে। আপনি জানেন, যাদের আপনি শেষ করে দেন তাদের জন্যও কেউ অপেক্ষা করে। আমি চাই আপনি জানুন কারো হারিয়ে যাওয়ার ভয় কতটা পোড়ায়। আমি চাই আপনি দাঁড়িয়ে থাকুন একা, আমার মতোই চুপ করে। আমি চাই আপনি আয়নায় নিজের চোখে তাকিয়ে দেখুন আপনি কতটা খালি হয়ে গেছেন। আমি হারিয়ে গিয়ে আপনাকে শোধরাতে চাই খান সাহেব, কারণ আমি পাশে থাকলে আপনি বদলাবেন না। আপনি জানেন আমি থেকে যাব, তাই আপনি বদলাবেন না। আমি না থেকে বুঝিয়ে দিতে চাই, ভালোবাসা মানেই পাশে থাকা না। ভালোবাসা মানে কখনো কখনো নিজে না থেকে কাউকে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ দেয়া। আপনি যেদিন বুঝবেন ভালোবাসা হারিয়ে গেলে বুকের ভেতরে কেমন শূন্যতা অনুভব হয়, সেদিন আমি ফিরে আসবো না হয়। আর যদি না বোঝেন, তাহলে আমি আর ফিরবো না। আমি কখনো ভাবিনি আমাকে এইভাবে চলে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, আমাকে যে যেতেই হবে। আমি আপনাকে ভালোবাসি, আর তাই চলে যাচ্ছি, কারণ আমি চাই আপনি শুধরে যান আর আমাদের একটা সুন্দর সংসার হোক। ইতি আপনার অর্ধাঙ্গিনী সুমু। সুমু ধীরে ধীরে চিঠিটা ভাঁজ করে। সাদা কাগজের গায়ে ছাপ ফেলে কিছু অনুচ্চারিত কান্না। কাগজটা ভাঁজ করে রেখে দেয় টেবিলের উপরে। আলমারির দরজা খুলে কিছু প্রয়োজনীয় জিনিস বের করে নেয়। গলা ছুঁয়ে দেখে তার মায়ের দেওয়া ছোট্ট প্যান্ডেলটা। মৃদু হেসে সেটা খুলে রেখে দেয় চিঠির উপর। তার বদলে কিছু রিয়াল নিয়ে নেয়। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় সুমু। সিরাজের দেওয়া সেই পারফিউমটা তুলে নেয়। ঢাকনাটা খুলে একবার সুখে চোখ বন্ধ করে ফেলে। সুমুর মনে হয় তার খান সাহেব তার কাছেই দাঁড়িয়ে। সুমু চোখ মেলে তাকায়। দরজার দিকে হাঁটার আগে সে একবার ফিরে তাকায় রুমটার দিকে। চোখের পানি এসে জমে। সে কাঁদে না, কারণ সে জানে ভেঙে পড়লে সে আর যেতে পারবে না। চোখ মুছে নেয় সুমু।
ফোনটা হাতে নিয়ে সিমটা খুলে ফেলে দিয়ে চুপচাপ বেরিয়ে যায় রুম থেকে। আজ আবারও আলিয়া এলেন। কারাগারে সেই চিরচেনা নীরব প্রহর। দুপুর ৩টা বাজতে না বাজতেই নির্ধারিত কাজ ঘরের দিকে পা বাড়ালেন তিনি। সুমু দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে।